ভারতের নয়াদিল্লির একটি হোটেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশন। অবশ্যই ভারত থেকে ভেসে আসলো সেই গোপন সত্য। হাসিনাকে নিয়ে যে মিথ্যা কথা বলে আসছিল ভারত সরকার, দর্শক, সেটা কিন্তু অবশেষে এবার ফাঁস হয়ে গিয়েছে। হাসিনা কিন্তু আর নেই এই দুনিয়াতে। হ্যাঁ দর্শক শ্রোতা, সেটা কিন্তু বিভিন্ন ইস্যুতে কিন্তু একেবারে স্পষ্ট কিন্তু প্রমাণিত হয়ে আসছে। শেখ হাসিনা আর বেঁচে নেই। শেখ হাসিনা গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে মারা গেছেন। তাকে কোনো একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে। হচ্ছে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন আসলে শেখ হাসিনা করেনি, এটা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ প্রতিস্থাপিত করা হয়েছে। শাবাশ, এটাই তো চেয়েছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের বর্তমান বাংলাদেশ অনন্য এক উচ্চতায় চলে গেছে, অনন্য এক জায়গায় চলে গেছে, যা আজকের এই ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ওই যে চীনের সাথে আমাদের যে কিছু চুক্তিপত্র হয়েছে, সেটা কি ওই তিস্তা প্রকল্প আর কি আর ওই করিডোর, ওই করিডোরটা হইলো মেন। এই করিডোরটা বানানো মানে কি জানেন, চীন একেবারে আমাদের কোলের মধ্যে চলে আসলো, আর আমাদের কাছে আসা মানে একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা। কারণ কি জানেন, তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা 7 বোনকে নিয়ে, এই 7 সিস্টারকে নিয়ে। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে গেছে। এমন জমেছে, এখানে সবচেয়ে বেশি আগ্রহ তো ইতিপূর্বে চীন দেখিয়েছেই। হঠাৎ করে ভারত এখানে এমন ভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে, মনে হচ্ছে তার যে কোনো একটা জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে সে ঝাঁপিয়ে পড়েছে। এক জমজমাট কূটনৈতিক ঝড় বইছে বাংলাদেশ ও ভারত ঘিরে। আর এসব ঘটনা এমন সময় ঘটছে যখন ভারতের উপর এক নজিরবিহীন কূটনৈতিক চাপ তৈরি করেছে বাংলাদেশ। তাহলে কি তলে তলে বড় কিছু ঘটছে? দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন এক টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম। অবশেষে সেই ভয়ঙ্কর তথ্যটাই সোশ্যাল মিডিয়াতে ছড়াতে শুরু করেছে। আসলেই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গিয়েছেন? এমন তথ্য সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। এবং তার সাথে বাংলাদেশ এমন একটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, যে ইতিহাসের সংক্ষিপ্ত কিছু ভিডিও দেখার সাথে সাথে সাধারণ জনগণের মধ্যে এক আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। বিপরীতে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রয়ের গোয়েন্দা চিফ পরাগ জৈন ঢাকায় আসছিল। মনে হয় কি জানেন, ট্রাম্প আসছে, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আসছে। এমন আলোচনা ভাই, উনি আমার মনে হয় 24 ঘন্টাও থাকে নাই, চলে গেছে। আমার মনে হয় যদি ওনার ইচ্ছাও থাকতো যে ঢাকায় একটু ঘুরা ঘুরা দেখুন, হাজির বিরিয়ানি খামু, সুলতানের একটু বিরিয়ানি খামু, এরকম একটা ইচ্ছা ছিল হয়তো মনে। কিন্তু যেভাবে চারিদিক থেকে ঝাঁপায়া পড়ছে, হ্যাঁ পুরো মিডিয়া ঝাঁপায়া পড়ছে। কারণ কি জানেন, কন্টেন্ট দরকার, হ্যাঁ কন্টেন্ট দরকার, নতুন নতুন খবর দরকার। এর আগেও তো ওরা আসা যাওয়া করছে, আমরা টের পাইতাম না। এখন কিন্তু আসার সঙ্গে সঙ্গে টের পাইলাম। এয়ারপোর্টে যখন নামছে তখনই নিউজ হয়ে গেছে। আসছে কই থেকে? চীন থেকে। এখন একটা চিন্তা করেন, ভারতের গোয়েন্দা চীনে গেছিল, চীনের সাথে ভারতের কি সম্পর্ক আপনারা জানেন। তারপরে ওইখানে গেছে, কেন গেছিল? আবার ওইখান থেকে এখানে কেন আসছিল? কারা আনলো? হোস্ট কারা? এই যে 5 স্টার হোটেলে রাখছে, এর বিল দিছে কে? কেন আসছিল? এটা একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। অনেকেই বলতেছে এই মুহূর্তে আমাদের ওই যে রাষ্ট্রপতির নির্বাচন হবে, ওইখানে প্রভাব খাটাইতে আসছে। ধুর, ওইখানে প্রভাব খাটাইবার জন্য সরাসরি আসতে হয়? এগুলো হলো ভুয়া কথাবার্তা। এখানে আসার পিছনে একটাই কারণ থাকতে পারে, সেটা কি জানেন? ওই যে চীনের সাথে আমাদের যে কিছু চুক্তিপত্র হয়েছে, যে চুক্তিপত্রগুলো এই মুহূর্তে বাক্সের মধ্যে বন্দি তালা দেওয়া আছে, ওপেন হচ্ছে না, কিন্তু আলাপ আলোচনা হয়ে গেছে। হয়তো ওই যে দস্তখত নেওয়া হয় নাই, ওই পর্যায়ে যায় নাই, কিন্তু যাবে। সেটা কি? ওই তিস্তা প্রকল্প আর কি আর ওই করিডোর। ওই করিডোরটা হইলো মেন। আরেকটা ছিল কিন্তু আমাদের পদ্মা ব্যারেজ। 3টা ব্যাপারে আলাপ হয়েছে চীনের সাথে। এখন দেখেন এই যে করিডোরটা, এই করিডোরটা বানানো মানে কি জানেন? চীন যদি এই করিডোরটা বানায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে, তার মানে কি জানেন? আমরা কি চীনের কাছাকাছি চলে গেলাম না, নাকি চীন একেবারে আমাদের কোলের মধ্যে চলে আসলো? রাস্তা হওয়া মানেই তো চলে আসা, আর আমাদের কাছে আসা মানে একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা। ব্যাপারটা বুঝেন।
ওই ব্যাপারটা নিয়েই আলোচনা চলছে। আমার মনে হয় ওইখানেও গেছে ওই ব্যাপারেই, এখানেও আসছে ওই একটা ব্যাপারে, কিছু একটা তো চলতেছে। কারণ কি জানেন, তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা 7 বোনকে নিয়ে, এই 7 সিস্টারকে নিয়ে। এই 7 সিস্টারের সাথে তাদের যোগাযোগ করতে হইলে ভাই ওই চিকেন নেক ভুইরা ওই 7 বোনের কাছে যাইতে 17-18 ঘন্টা 20 ঘন্টা সময় লেগে যায়। কারণ ওই 7 বোনের উপরের দিকে হচ্ছে চীন, আবার নিচে আমরা, সাইডে বার্মা, আর কোনো রাস্তা নাই। তাদের একটা রাস্তা দরকার। হ্যাঁ, সবচেয়ে বড় স্বার্থ ওই 7 বোনের কাছে মালপত্র পাঠাবার জন্য, যোগাযোগ করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে একটা রাস্তা দরকার, যেটা দিয়ে দিছিল শেখ হাসিনা। এখন ওইটা ব্লক হয়ে যায় কিনা, ভারতের এটাই সবচেয়ে বড় স্বার্থ। এই রাস্তাটা যদি থাকে তাহলে দেখেন কলকাতার বন্দর এবং আমাদের বন্দর, দুইটা বন্দর ব্যবহার কইরা এই 7 সিস্টারকে চাঙ্গা রাখতে পারে। 7 সিস্টারের তাহলে অনেক অভিযোগ থাকে না, কারণ ওদের অভিযোগ তারা অবহেলিত। ভারতের অন্য প্রদেশের নাগরিকরা যেসব সুযোগ সুবিধা পায় এই 7 সিস্টার সেটা পায় না। এই আমাদের বন্দর আর কলকাতার বন্দর, আর এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে সব কিছু পাওয়া যায়। যার জন্য দেখেন না, সমস্ত নিয়ম কানুন ভাঙ্গা দীনেশ ত্রিবেদীকে পাঠাইছে। উনি কিন্তু একজন রাজনীতিবিদ, কোনো কূটনৈতিক না। কূটনৈতিক হিসাবে পদবি পাইলো এই বাংলাদেশে আইসা। উনি কিন্তু আমাদের সরকারের সাথে বারবার বসতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দাওয়াত দিতে চায়, ভারতে নিতে চায়, এই চেষ্টা চালাচ্ছে। কিন্তু উনি যাবে কিনা সেটা বড় প্রশ্ন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত করতে চায়, ভারতে নিতে চায়, ভারতে নিয়ে আলাপ করতে চায়। কারণ মোদিজি তো আসতে পারবে না। মোদিজি আসলে কি ঘটে এখানে, এটা অতীতের একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা এই জাদুঘরে রাখা হয়েছিল। হ্যাঁ ভাই, মোদি যখন আসছিল তার কিছু স্টিল ছবি এই জাদুঘরে রাখা হয়েছে। এই মোদিজি যখন আসে তখন ঢাকা শহরে যা কিছু ঘটনা ঘটছিল ওই ঘটনার স্থির চিত্রগুলা এই জাদুঘরে রাখা হয়েছিল, সেগুলা কিন্তু সরাইয়া দেওয়া হয়েছে। আবার এই জাদুঘরে কিন্তু এইটাও ছিল কাটা তারের বেড়া, ওইখানে ঝুইলা আছে ফালানির লাশ, ওইটাও কিন্তু ছিল, ওইটাও সরানো হয়েছে। এগুলো সরানোর মাধ্যমে বুঝাই দেওয়া হয়েছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক শত্রুতা আমি না, ভালো বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশ এইটাই বুঝাইছে। তার মানে কি জানেন, ওই আগের বন্ধুত্ব না, আগের বন্ধুত্ব হবে না। কারণ কি জানেন ভাই, লেখাপড়া আর প্রেম এই দুইটা ব্যাপারে যদি একবার ব্রেকআপ হয়ে যায় এটা আর জোড়া লাগতে চায় না। সমস্যা অনেক, সমস্যাগুলা কিন্তু ওনারাই তৈরি করছে। একটুখানি ফ্ল্যাশব্যাকে যান, ওনারা কি না করছে, ওনাদের মিডিয়া কি না করছে ডক্টর ইউনূস সরকারের আমলে। আচ্ছা, ডক্টর ইউনূস সরকারের ওই 18 মাস বাদ দিলাম, ওনারা বলছিল নির্বাচিত সরকার আসলে আমরা সুসম্পর্ক গড়ে তুলবো, আমাদের আলাপ আলোচনা চলবে, বন্ধুত্ব চলবে, এরকম একটা কথা বলছে। কিন্তু নির্বাচিত সরকার আসার পর কি শুরু করলো, অমিত শাহ আর শুভেন্দু বাবু দুইজনে মিলা ওই যে পুশিন প্রতিদিনই এরকম ঘটনা ঘটাচ্ছিল। কত বড় অপরাধ চিন্তা করেন, আন্তর্জাতিক আইনের মধ্যে এটা অপরাধ। আপনার দেশের একজন নাগরিককে, যে নাগরিকের ভোট নিছেন আপনি, সেই নাগরিকের এখন ভোটের অধিকার কাইরা আপনি তাকে ঠেলা অন্য দেশে পাঠাই দিতেছেন। তার জায়গা সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, স্কুলের লেখাপড়া, বাল বাচ্চার ভবিষ্যৎ সব ওইখানে সব কিছু নষ্ট করে দিয়া আপনি কি অমানবিক কাজ করতেছেন, আপনি ঠেলা এই দেশে পাঠাই দিতেছেন। আর বর্ডার কিলিং তো আছে, সেটাও চলতেছিল, থামে নাই। কিন্তু নির্বাচিত সরকার আসার পরও সেটা থামে নাই। আর চাপাবাজিও থামে নাই। ওই যে রংপুর আমরা কিনা নিতে চাই, নিলামে উঠায়া বহু টাকা দিয়া রংপুরকে ওনারা কিনা নিবে। আর যদি আপনি রংপুর না দেন, জবরদস্তি নিয়ে নিবে, দখল করে নিবে, আধা ঘন্টার মধ্যে নিয়ে নিবে। আর ওই ফেনীটাও তারা নিয়ে নিবে, আর ওদিক দিয়ে চিটাগাংটাও তারা নিয়ে নিবে, সব কিছু কাইরা নিয়ে চলে যাবে। কারণ এটা তো তাদেরই ছিল। হ্যাঁ, মনে মনে কিন্তু তাদের একটা প্রদেশ, এটা মনে মনে লেখা রাখছে, কাগজে কলমও আছে ওদের দেশে, খুঁজলে পাবেন। শুভেন্দুর ভিডিওগুলো আপনার আয়না দেখেন, অমিত শাহের কথাগুলো দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন পার্শ্ববর্তী দেশের সাথে এরকম ব্যবহার কেউ করতে পারে। সবচেয়ে ভয়াবহ ঘটনা কোথায় ঘটাইছে, জাতিসংঘে। সেটা ভুলে গেলে হবে, আমাদের খলিলুর রহমান দাঁড়াইছিল ওই জাতিসংঘে, এটা আমাদের অহংকার। ডক্টর খলিলুর রহমান সাহেব ওইখানে দাঁড়াইছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে বন্ধু দাবি করে, যারা দাবি করে এই দেশকে স্বাধীন কইরা দিছে, সেই বন্ধু কিন্তু পার্শ্ববর্তী দেশকে ভোটটা দেয় নাই। হ্যাঁ, ভোটটা দেয় নাই। ভোট দিছে কোথায়, 1000 মাইল দূরে সেই সাইপ্রাসের একজন ক্যান্ডিডেট ছিল, তাকে ভোট দিছে। আর দীনেশ ত্রিবেদী এসে বলে একই আকাশ, একই বাতাস, একই নিঃশ্বাস, কিন্তু ভোটটা দেয় নাই। কেমন বন্ধু আপনি বুঝে নেন। শত্রুতামিটা তারাই তৈরি করছে, কিন্তু তারা তো ভাই বাংলাদেশের কারোর সাথে কোনো বন্ধুত্ব করে নাই, বাংলাদেশের সাথেও বন্ধুত্ব করে নাই। তাদের বন্ধুত্বটা ছিল আওয়ামী লীগের সঙ্গে, এইটাই তারা বুঝাই দিছে। এখন তাদের হুশ আসছে, একটু ঢুস খাইছে, হুশ আসছে। কারণ তারেক রহমান সাহেব বলছে আমি যেতে পারি আপনাদের দেশে, হ্যাঁ বেড়াইতে যাইতে পারি, কিন্তু শর্ত আছে। শর্তটা হইল শহীদ হাদির যে পলাতক আসামি 2 জন আছে, এদেরকে দিতে হবে। আর 5ই আগস্টে যে হত্যাকাণ্ড চালায়া
আপনার দেশে লুকায় আছে, তার তো বিচারে রায় হয়ে গেছে, তাকে আপনাদের দিতে হবে। যদি এই দুইজনকে দেন, মানে শহীদ হাদির হত্যাকারী এবং শেখ হাসিনা, তাদেরকে যদি দেন, এমনই কথাবার্তা চলতেছে, হয়তো আমার ভুলও হইতে পারে, কিন্তু যেটুক মার্কেটে শুনতেছি ওইটুকুই বলতেছি, তাদেরকে যদি দেন তাহলে আপনাদের সঙ্গে বন্ধুত্ব হবে, আপনাদের দেশে বেড়াইতে যাব, এমনও যাইতে পারে, আগামী মাসও যাইতে পারে, পরের মাসও যাইতে পারে। যাই হোক, যা মার্কেটে শুনতেছি সেটাই বলতেছি। কিন্তু আমার প্রশ্ন, পার্শ্ববর্তী দেশের হইয়া, একদম বন্ধু হইয়া জাতিসংঘের মধ্যে আপনি ভোটটা দেন নাই কেন? তার মানে আপনি চান নাই বাংলাদেশ সম্মানের সহকারে পৃথিবীর বুকে দাঁড়াক। কারণ কি জানেন ভাই, এই জাতিসংঘের সাথে জড়িত 193টা দেশ। চিন্তা করেন কতগুলো দেশ পৃথিবীর এই জাতিসংঘের সাথে জড়িত। আর ওইখানে নির্বাচন হইতাছে, সে নির্বাচনে আমাদের দেশের একজন প্রার্থী, দুজন প্রার্থীর মধ্যে আমাদের একজন আমাদেরকে ভোটটা দেয় নাই। তার মানে তোমাদের মনের মধ্যে যে কি বাংলাদেশ নিয়ে, এটা আমরা বুঝি না। বুঝার তো কোনো কারণ নাই। এইসব গোয়েন্দাগিরি কইরা কোনো লাভ হবে না ভাই। বাংলাদেশ যে বদলে গেছে এটুক তো টের পাচ্ছেন। এই গোয়েন্দারা ভাই আগেও যাওয়া আসা করতো, কিন্তু আমরা জানতাম না। এখন এয়ারপোর্টে পা দেওয়ার সঙ্গে সঙ্গে হেডলাইন, প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা চ্যানেলে আলাপ হচ্ছে। সরকার কোনো বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে না। সরকারও চায় এগুলো প্রচার হোক, জনমত তৈরি হোক। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে যে জনমত তৈরি হইতেছে, সরকার সেটাই চোখে আঙুল দিয়া দেখাই দিল। ভাই ব্রাদার, অনেকেই বলে পার্শ্ববর্তী দেশ চারিদিকে ওদের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে। ভাই নাহিদ ইসলাম এই ব্যাপারে একটা সুন্দর যুক্তি দেখাইছে যে আমার বোনকে বা আমার ভাইকে বা আমার সন্তানকে কেউ খুন কইরা আপনার বাড়িতে গিয়া লুকাইছে। এখন আমি আপনাকে পাড়া প্রতিবেশী মনে করতে পারি, আপনি যতক্ষণ পর্যন্ত ওই খুনিকে আমার হাতে তুলে না দিবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি বন্ধু হইতে পারেন না। ব্যাপারটা কিন্তু এইখানে এইটাই বুঝতে পারছে ভারত সরকার, যে শেখ হাসিনাকে এখানে রাইখা বাংলাদেশের সাথে বন্ধুত্ব হবে না, বাংলাদেশের জনগণ মাইনা নিবে না। আর সবচেয়ে বড় ভুলটা করছে 5ই আগস্টে। এইখানে 5ই আগস্ট উদযাপন করব আমরা, ওইখানে তারা সুযোগ কইরা দিল শেখ হাসিনাকে কথা বলার। এটা সবচেয়ে বড় ভুল করছে। ওই ভুলের মাসুল দেওয়ার জন্যই কিন্তু এই আসা যাওয়া শুরু হয়েছে। ওই যে দেখেন ত্রিবেদী সাহেব এর মধ্যে চলে গেছে কিন্তু দিল্লি, বৈশা গেছে কিন্তু মোদিজির সঙ্গে, প্রাণের কথা, মনের কথা, গোপন কথা যা কিছু হয়েছে তারেক রহমান সাহেবের সাথে সবকিছু ওইখানে যা বলবে। এগুলো তার টেলিফোনে বলা যায় না ভাই, ডিজিটাল যুগ, ফাঁস হয়ে যেতে পারে। যার জন্য দিল্লিতে চলে গেছে মোদিজির সঙ্গে আলাপ করতে। কিন্তু ভাই ব্রাদার, এখন একটা বড় প্রশ্ন, গত 55 বছর যেভাবে বাংলাদেশ ওনাদের সঙ্গে ছিল, হ্যাঁ যেভাবে ছিল, ওইভাবে কি বর্তমান সরকার থাকতে পারবে? না, থাকতে পারবে না। ইচ্ছা করলেও থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ নাই। কারণ কি জানেন, চীনের সাথে কথাবার্তা হয়ে গেছে, সরকার যে কথা দেয় কথা ফেলতে পারবে না। তো পাকিস্তানের সাথে কথাবার্তা হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। ওদিকে টার্কির সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আমেরিকার সাথে বিজনেসের একটা চুক্তিপত্র হয়ে গেছে। আমেরিকান সরকার বিজনেস চায়, বিজনেস দিয়ে দিছে। সব অ্যাঙ্গেলই কিন্তু বর্তমান সরকার ঠিক আছে। কিন্তু তারপরও একটা কথা থাইকা যায়, রয়ের তো একটা নেটওয়ার্ক এই দেশে ছড়ায়া ছিটায় আছে। সেটা কি নাই? সেটাও আছে ভাই, নিশ্চয়ই সেটা আছে। কিন্তু কাটা দিয়েই কাটা তুলতে হয়। আমাদেরকে ভাই বন্ধুত্ব করতে হবে পাকিস্তানের সাথে। কথাটা শুনে রাগ করেন না, ব্যাখ্যা দেবো। পাকিস্তানের সাথে এই জন্য বন্ধুত্ব করতে হবে, পাকিস্তানের গোয়েন্দা হলো পৃথিবীর সেরা গোয়েন্দা, ISI। এরা কিন্তু সেরা পৃথিবীর। যেমন ইসরায়েলের গোয়েন্দারা, ঠিক তেমনি কিন্তু এই পাকিস্তানি গোয়েন্দারা। কিছুদিন আগেই তো অপারেশন সিন্দুর নামে একটা যুদ্ধ হয়ে গেল, পাকিস্তান ভার্সেস ভারত। ওইখানে কিন্তু চীনও যোগ করছিল, ওপেন চীন যোগ দিছিল। তার মানে কি জানেন, এই যুদ্ধের পিছনে ভাই সবচেয়ে বড় শক্তি কাজ করছে কাদের জানেন? পাকিস্তানের ISI। এই গোয়েন্দা বিভাগই সবচেয়ে বড় কাজ করছে এই যুদ্ধেতে। এই যুদ্ধের জয়ের পিছনে পাকিস্তানের এই গোয়েন্দাদের হাত আছে। আর এই পাকিস্তানের ISI কিন্তু বাংলাদেশের দিকেও নজর রাখছে। কিছুদিন আগের একটা ঘটনা কি আপনারা ভুলে গেছেন? ওইটা কিন্তু গুজব না, আমার মনে হয় নিশ্চয়ই গুজব ছিল না। সেটা কি? মাননীয় তারেক রহমান সাহেবকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র হয়েছিল, সেটা ISI ফাঁস করছিল। সেটার সঙ্গে বিমান বাহিনীর পথভ্রষ্ট কিছু সৈনিক এবং পাকিস্তানের দুষ্ট একটা চক্র জড়িত ছিল। পাকিস্তান থেকেই সেটা ফাঁস করা হয়েছে। এই গোপন তথ্য ফাঁস করার পর থেকেই কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরো গভীর হয়েছে। এবং পাকিস্তান তখন এমন কথাও বলছে, বাংলাদেশের উপরে কেউ যদি কুনজর দেয়, কেউ যদি আক্রমণ করতে চায়, সে আক্রমণ আমরা মাইনা নেব না, এমন কথাও বলছে, তাই না? তার মানে কি জানেন, কোনো বিপদ আপদ হইলে পাকিস্তান আমাদের পাশে আছে। দেখেন ইরান আর আমেরিকার যে যুদ্ধ, এটা একটা মীমাংসার জন্য বৈঠক হয়েছিল না পাকিস্তানের ইসলামাবাদেই কিন্তু এই বৈঠকটা হয়েছে। আমেরিকা থেকে সবাই প্লেন বইরা উইরা আসছে, ইরান থেকেও উইরা আসছে। তার মানে কি মুরব্বীটাকে পাকিস্তানের হেডম আছে ভাই। এখন আপনি বলতে পারেন, আয় ভাই আপনি কি রাজাকার হয়ে গেলেন, পাকিস্তানের পক্ষে কথা বলেন? তাহলে আমি আপনাদেরকে উত্তর দিব ভাই, এই আমেরিকা তো ভাই 8 বছর 9 বছর যুদ্ধ করছিল এই ভিয়েতনামের সঙ্গে, 8-9 বছর যুদ্ধ করছে। বর্তমানে এই ভিয়েতনামের সাথে আমেরিকার কি সম্পর্ক আপনারা নিশ্চয়ই জানেন। সবচেয়ে গভীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক। ভিয়েতনামের এম্বাসি আছে আমেরিকার এম্বাসি আছে ভিয়েতনামে, কি গভীর বন্ধুত্ব। আবার দেখেন এই জাপানের মধ্যে হিরোশিমায় বোমা ফেলছিল না পরমাণু
পারমাণবিক বোমা ফেলছিল কারা? এই আমেরিকা। বর্তমানে কি জাপানের সাথে আমেরিকার বন্ধুত্ব নাই? সবচেয়ে গভীর বন্ধুত্ব আমেরিকার সাথে, জাপানের সাথে, ভিয়েতনামের সাথে। তাহলে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে অসুবিধা কি ভাই? একটা মনস্তাত্ত্বিক দিক চিন্তা করেন, একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। পাকিস্তানের সাথেই তো ছিল এই বাংলাদেশ। আজকে যদি এই বাংলাদেশের উপরে কেউ আক্রমণ করতে চায়, কেউ বড় চোখ দেখায়, ওরা সহ্য করবে না, ওরা আক্রমণ করবেই। কারণ কি জানেন? তাদের ভূখণ্ড, আমার ভাই আলাদা হয়ে গেছে, ওকে নো প্রবলেম, কিন্তু আমার ভাই ঘরের মধ্যে অন্য কেউ আক্রমণ করবে, এইটাও হইতেই দিবে না। এটা হলো মনস্তাত্ত্বিক দিক। এই অ্যাঙ্গেলেই আমরা বিরাট সাপোর্ট পাবো পাকিস্তানের, টার্কি, চীনের। আর চীন আর পাকিস্তানের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের সঙ্গে কি ইন্ডিয়া বন্ধুত্ব করতে পারে? নিশ্চয়ই পারে না, ওই বন্ধুত্ব হয় না। শ্রীলঙ্কার দিকে তাকান, এখন চীনের সাথে গভীর বন্ধুত্ব, এক সময় ভারতের সঙ্গে ছিল। মালদ্বীপের দিকে তাকান, চীন ঘেঁষা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আগে কিন্তু এই ভারতের সঙ্গে বন্ধুত্ব ছিল। নেপালের দিকে তাকান, ছুইটা গেছে। আমরাও ভাই ছুইটা যাবো, অটোমেটিক ছুইটা যাবো, কেউ ঘেঁষতে পারবে না। সরকার ইচ্ছা করলেও ভাই ঘেঁষতে পারবে না। কারণ কি জানেন? তাদের চরিত্রটা ওপেন হয়ে গেছে ওই জাতিসংঘের ভোট দিয়া আর ওই পুশিন এবং এই যে সীমান্ত হত্যা। ভাই পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটে না যে জামজামটা একটা মানুষকে আপনি গুলি করে মাইরা ফেলাইবেন। হাই রে জীবন, কোনো মূল্যই নাই তাদের কাছে বাংলাদেশের মানুষের জীবন। আবার তাদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব হয়? যাই হোক, সবকিছু ভবিষ্যতের উপরে ছাইরা দেয়, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই। এ দেশ ভাই ওই আগের মতো হবে না, এটা আপনারা লেখা রাখেন। ওনারা কেউ করতে চাইলো, বাংলার জনগণ সেটা হইতেই দিবে না। আমরা তো পাহারাদার পাঠাইছি ভাই, আমাদের পাহারাদার আছে 11 দল, তারাই পাহারা দিয়ে রাখবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।